দর্শক, আমরা কদিন আগেই দেখলাম আইজি প্রিজনস সংবাদ সম্মেলন করে কারাগারের যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থা পাবলিকলি বলে দিলেন। তিনি বললেন যে কারাগারে ধারণ ক্ষমতার চাইতে এত বেশি আসামি রয়েছে যে শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে আলাদা করে রাখার যে স্কোপ, সেই স্কোপ কারা কর্তৃপক্ষের হাতে নেই। সুতরাং সাধারণ কয়েদিরা শীর্ষ সন্ত্রাসীদের সংস্পর্শে আসছে এবং তারা উগ্রবাদে দীক্ষিত হচ্ছে, এরকম ভয়ঙ্কর তথ্য তিনি দিয়েছিলেন। একদিন পরেই আমরা দেখলাম যে, একদিন পরে না, পরের দিনই দেখলাম যে তাকে তার জায়গা থেকে, আইজি প্রিজনসের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু পরে জানানো হলো যে তাকে বরং অন্যত্র ওয়াশিংটনে একটা, মানে ওয়াশিংটন না, আমেরিকার কোনো একটা জায়গায় তাকে জাতিসংঘের একটা মিশনে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটা সরিয়ে দেয়া হয়তো বলা যাবে না, কিংবা সরকার হয়তো টেকনিক্যালি কাজটা করেছে যেন কোনোভাবেই তাকে সরিয়ে দেয়া, যেহেতু একজন আর্মি অফিসার, এই ব্যাপারগুলো না আসে। তার বক্তব্যে, তাকে নিয়ে কোনো আলোচনা করতে চাই না, তার বক্তব্যে আমরা যে চিত্রটা পেয়েছিলাম মানে কারাগার সম্পর্কে, সেই চিত্রটা মানে মানবাধিকারের দিক থেকে খুবই মানে করুণ একদিকে, আর একদিকে হচ্ছে দেশের আইন শৃঙ্খলার ব্যাপার যদি আমরা ভাবি তাহলে সেটা ভয়ঙ্কর। কারণ শীর্ষ সন্ত্রাসীদের সংস্পর্শে যদি সাধারণ কয়েদিরা যায় এবং তার দ্বারা দীক্ষিত হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি তৈরি হতে পারে তারা জেল থেকে মুক্ত হওয়ার পরে। এবার গণমাধ্যম টাইমস অফ বাংলাদেশ তারা আরও ভয়ঙ্কর একটা চিত্র বের করে এনেছে। তারা বলছে যে কারাগারের ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি আসামি থাকা সত্ত্বেও গত 4 মাসে গ্রেপ্তারের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 2 লাখ। আপনি কি বিশ্বাস করতে পারেন যে 2 লাখ প্রায় গত 4 মাসে গ্রেপ্তার করা হয়েছে নতুন করে? চলুন একটু জেনে দেখি কি বলছে টাইমস তাদের এই খবরে। যদি খবরটা সত্য হয় তাহলে কোন ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে আমাদের কারা সিস্টেম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কারাগারের করুণ চিত্র। আইজি প্রিজনসের সাক্ষাৎকারেই আমরা করুণ চিত্রটা পেয়েছিলাম। এই মুহূর্তে কারাগারের যে সরকারি বয়ান আমরা জানি তাতে 45,000 মতো কারাগারের ধারণ ক্ষমতা এবং আসামির সংখ্যা 95,000-এরও বেশি, এটা সরকারি ভাষ্য। কিন্তু টাইমসের যে রিপোর্ট, এই রিপোর্ট আরও বেশি ভয়ঙ্কর। তারা তাদের শিরোনামে কি বলছে দেখুন। তারা বলছে কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী, 4 মাসে 2 লাখ গ্রেপ্তার। গত 4 মাসে 2 লাখ গ্রেপ্তার হয়েছে। এই 2 লাখ কোথায় আছে তাহলে? মানে সরকারি তথ্যে বলা হচ্ছে যে কারাগারে 45,000 ধারণ ক্ষমতা, 95,000 মতো আসামি রয়েছে, সেখানে খুবই ঠাসাঠাসি করে তারা রয়েছে। তাহলে এই যে 2 লাখ গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তারকৃত আসামিরা কোথায় আছেন, কোথায় রাখা হচ্ছে? কিংবা গত 4 মাসে কি এই 2 লাখের বেশি আসামিকে মানে জামিন দেওয়া হয়েছে? তা তো হয়নি, কারণ কারাগারে সরকারি ভাষ্যে আসামি আছেন 1 লাখের কম, 95,000 সামথিং এরকম আসামি রয়েছেন। তাহলে এই 2 লাখকে কোথায় রাখা হলো? সেই প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে। কি বলছে গণমাধ্যম? বলছে দেশে কারাগারগুলোতে ধারণ ক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ বন্দী থাকার মধ্যেই গত 4 মাসের কম সময়ে প্রায় 2 লাখ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে আগে থেকেই ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকা কারাগারগুলোতে নতুন করে ভয়ানক চাপ তৈরি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 মে থেকে 26 আগস্ট পর্যন্ত 117 দিন, মানে 4 মাস হলে 120 দিন হয়, 120 দিনেরও 3 দিন কম, 117 দিনে সারা দেশে 1,95,146 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও বলছি, 1,95,146 জনকে গ্রেপ্তার করা হয়েছে 117 দিনে, যে হিসাব গিয়ে দাঁড়ায় প্রতিদিন গড়ে 1,667 জন মানুষ গ্রেপ্তার হয়েছেন।
যদি প্রতিদিন গড়ে 1667 জন মানুষ গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা কারাগারে খুব সহজেই আমরা অনুমান করতে পারি। পুলিশ কর্মকর্তারা বলছেন যে যাদের গ্রেপ্তার করা হয় মানে তাদের ছোটোখাটো ব্যাপারে গ্রেপ্তার করা হয়, তাদের স্বল্প মেয়াদে শাস্তি দেওয়া হয়, এরকম নানা কথা বলা হচ্ছে। আপনি যত স্বল্প মেয়াদেই শাস্তি দেন না কেন, আপনি ধরে নেওয়া যাক যে দ্রুত বিচার কিংবা ইওনোর মাধ্যমে আপনি 4 দিন 7 দিনের জেল দিলেন। এই 4 দিন 7 দিন যদি মানে 1 লাখ বন্দি থাকা অবস্থায় আরও 2 লাখ বন্দি অন্তর্ভুক্ত হয়, তাহলে 3 লাখ বন্দি কারাগারে কোথায় থেকেছে, কিভাবে থেকেছে, তারা কি ঘুমানোর জায়গা পেয়েছে? এই যে অমানবিক চিত্র, এই অমানবিক চিত্রটা কেন হচ্ছে? এমনিতেই ডক্টর ইউনূসের আমল থেকে বারবার বলা হচ্ছে যে হাজার হাজার মানে লক্ষাধিক, যদিও সরকারি হিসেবে লক্ষের কম বলা হচ্ছে, কিন্তু লক্ষাধিক মানে লোককে কারাগারে 2 বছর ধরে বন্দি করে রাখা হয়েছে এবং কোনো ধরনের জামিন পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিশেষ করে ডক্টর ইউনূসের 1.5 বছরে কোনো জামিন দেওয়া হয়নি, কোনো জামিন দেওয়া হয়নি। উচ্চ আদালত ছাড়া, হাইকোর্ট ছাড়া কোনো জামিনই দেওয়া হয়নি। হাইকোর্ট থেকে কেউ যদি জামিন নিয়েছে, পরবর্তীতে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, কিংবা জামিন নিয়ে বেরিয়েছে, তাকে আবার গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো হয়েছে। জেলগেট থেকে অহরহ মানে শত শত ঘটনা ঘটেছে জেলগেট থেকে গ্রেপ্তারের। এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা যখন উত্তরণের পথ খুঁজছি, তখন বিএনপি সরকারের মানে 4 মাসের কম 117 দিন, 117 দিনে প্রায় 2 লাখ আসামি গ্রেপ্তার, যেখানে প্রায় 1700 প্রতিদিন গ্রেপ্তার। তাহলে এই মানে এক্সিস্টিং 95,000-এর বেশি কারাবন্দী যদি থাকে, সাথে 2 লাখ যোগ হয় 2,95,000 কিংবা 2,90,000, এই আসামিরা কিভাবে থাকছে কারাগারে? আপনি কতজনকে জামিন দিয়েছেন, কতজনের মুক্তি হয়েছে? আমরা তো এখনও দেখছি জামিনের পরে বেরিয়ে আসার পরে জেলগেট থেকে গ্রেপ্তারের ঘটনা এখনও থামেনি। ছোট আসামিদের কথা বাদ দেন, বড় আসামিরা মানে এই যে এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কিংবা সেলিনা হায়াত আইভি, তাদেরকেও তো উচ্চ আদালতে রুল জারি করার পরেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনা ঘটেছে। সুতরাং আমি এই কথা কেন বলছি? ওই প্রসঙ্গকে হাইলাইট করার জন্য বলছি না, বলছি যে আপনার যদি মনে হয় যে কারাগারে মানে এই চিত্রকে আরেকটা মানে ব্যাপার সামনে নিয়ে আসে, সেটা হচ্ছে দেশে অপরাধের প্রবণতা অনেক বেড়েছে। যদি দেশে অপরাধের প্রবণতা অনেক বেড়ে যায়, তাহলে তো আমার কারাগারের প্রয়োজন আরও। তো কারাগার নির্মাণের ব্যবস্থা হচ্ছে না কেন? কারাগার নির্মাণের ব্যবস্থা যতদিন হচ্ছে না, ততদিন পর্যন্ত বড় বড় কিছু বিল্ডিংকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করতে হবে। তবুও একজন মানুষকে বিচারের আগে মানে তাকে সাজা প্রাপ্তির আগে পর্যন্ত আপনি যতদিন কারাগারে রাখছেন, তাকে সম্পূর্ণ মানবাধিকার প্রাপ্তির ব্যাপারটা নিশ্চিত করতে হবে, কারণ তখন পর্যন্ত সে কোনোভাবেই শাস্তিপ্রাপ্ত আসামি না, অভিযুক্ত। শুধু অভিযোগের ভিত্তিতে তাকে আপনি গ্রেপ্তার করে কারাগারে রেখেছেন। যে কাউকেই তো করা যায়। 54 ধারা এমন একটা ধারা, কিংবা বাংলাদেশের পুলিশের হাতে এমন একটা শক্তি রয়েছে, কিংবা যখন যে ক্ষমতায় থাকে সেই সরকারের হাতে এমন একটা ক্ষমতা থাকে যে যাকে যখন ইচ্ছা গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো যায়। সুতরাং মানবাধিকারের দিকটা তো আপনাকে দেখতে হবে। একজন মানুষকে গ্রেপ্তার করলেন, সে ঘুমানোর জায়গা পাচ্ছে কিনা, সে টয়লেট করার স্কোপ পাচ্ছে কিনা, সে খাবার পাচ্ছে কিনা, মানে অনেক ব্যাপার তো রয়েছে, চিকিৎসা পাচ্ছে কিনা, অনেক ব্যাপার রয়েছে। কি হচ্ছে আসলে? আমার মনে হয় যে এখনই এই ভয়ঙ্কর ব্যাপারগুলো আরও বিস্তৃত হওয়ার আগে এখনই সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে এবং এর ভারসাম্য তৈরি করতে হবে। এবং মানে গ্রেপ্তার অভিযান, অপরাধীদের গ্রেপ্তার করতেই হবে, সেটা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা যেন এটা না হয় যে আপনি ঢালাওভাবে গ্রেপ্তার করবেন আর ঢোকাবেন, গ্রেপ্তার করবেন আর ঢোকাবেন। এটা চলতে পারে না একটা দেশে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।